সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি দ্য ভিউজ অনুষ্ঠানে। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্ক স্টুডিও থেকে। আপনারা সবাই জেনে গেছেন ইতিমধ্যে ফেডারেল রিজার্ভের তার এফওএমসি মিটিং হয়ে গেছে। আজ যে কয়েকটি বিষয়ে কথা বলবো তার একটি হচ্ছে যে ইন্টারেস্ট রেট পরিবর্তন হয়নি, তার প্রভাব এবং অন্যান্য জিনিসের উপরে এর প্রতিক্রিয়াটি কী সেটা আমরা দেখে নিব, এবং সামনে যিনি আসছেন তিনি আসলে কী করতে যাচ্ছেন, ফেডারেল রিজার্ভের অবস্থান কোথায়, এটা জানাটা আমাদের জন্য খুবই দরকার, কারণ এটার সাথে আমেরিকার অর্থনীতি ওতপ্রোতভাবে জড়িত। ওকে, সো দ্যাটস ওয়ান থিং। দুটি ব্যাপার হচ্ছে ইমিগ্রেশনের দুটি বড় বড় নিউজ এসেছে। আপনারা ইতিমধ্যে অনেক কিছু শুনেছেন, আমি আপনাদের সাথে সেটি শেয়ার করবো কিন্তু প্রমাণ সহকারে। সো এই দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আসলে তিনটি, যখন সেই প্রসঙ্গে যাব দেখে নেবেন। এবং আরেকটি হচ্ছে সেকশন 8 হাউজিং প্রোগ্রামের ব্যাপারে, এটি আরও ভয়াবহ ব্যাপার এবং সেটিও আলোচনা করব। চলুন তাহলে শুরু করি। সো ফেডারেল রিজার্ভে তাদের মিটিং হয়ে গেল, এফএমসি মিটিং ওয়েডনেসডেতে। তারা সিদ্ধান্ত নিয়েছেন যে ইন্টারেস্ট রেট পরিবর্তন করবেন না। সো ইট রিমেইনস অ্যাট 3.75, 3.75%। আজকের প্রোগ্রামে আমি আপনাদেরকে হাইলাইট তুলে দেবো ফেডারেল রিজার্ভ এফওএমসি প্রেস কনফারেন্সের, এবং ভিডিও, বেশ কিছু ভিডিও হাইলাইট থাকবে। সো যেটি আপনারা এখন দেখছেন এটি দিয়েই শুরু করি। ভিডিও ক্লিপে যাওয়ার আগে এটি দেখানোর প্রথমে কারণ হচ্ছে এখানে ফেডারেল রিজার্ভের 12 জন মেম্বার থাকেন, গভর্নর্স। ওকে, 12 জন ভোটিং মেম্বার আরও বেশি আছে, নন ভোটিং মেম্বার আছে 4 জন। 12 জনের মধ্যে 4 জন ডিসেন্টেন্ট, তারা বলে থাকে ডিসেন্টেন্ট, তার অর্থাৎ দ্বিমত পোষণ করেছেন এই সিদ্ধান্তের সাথে। তার অর্থ হচ্ছে দে ডিড নট এগ্রি, তারা একমত হননি ইন্টারেস্ট রেট না কমানোর ব্যাপারে। ওকে, অ্যান্ড আমি জাস্ট বলবো যে দিস ইজ নট কমন, এটা কমন না, কারণ সর্বসম্মতিক্রমে দে ইউজুয়ালি স্টিক টুগেদার এবং তাদের ডিসিশন একসাথেই তারা নেন। এবার 4 জন দ্বিমত পোষণ করেছেন। এই দ্বিমত পোষণটা প্রথমবারের মতো দেখলাম আমরা 1992 সালের পর থেকে। দ্য ডিসেন্ট হ্যাভ নট হ্যাপেন্ড সিন্স 1982। সো এই অফিসিয়াল, সো দিস ইজ দ্য অফিসিয়াল স্টেটমেন্ট ফ্রম ফেডারেল রিজার্ভ, যেটি আপনারা অন স্ক্রিনে দেখছেন, এবং এটি আমাদেরকে আরও বেশি ডিটেল দিচ্ছে। এখন আমরা পেজ 2-তে চলে যাবো একটু পরবর্তীটা। ওকে, পেজ 2-তে অ্যাজ ইউ ক্যান সি যে একজন মেম্বার উনি আসলে চাচ্ছিলেন ইন্টারেস্ট রেট কমাতে, বা বাড়ানোর এক জায়গা থেকে কমাতে। অফকোর্স ডিসিশন শেষ পর্যন্ত ইন্টারেস্ট রেট যেখানে আছে সেখানে আনচেঞ্জ রেখে দেওয়া হয়েছে, বাট ইট সেইজ, এটি আমাদেরকে বলছে যে ভোটিং এগেনস্ট দিস অ্যাকশন, যেই ভোটটা নিয়েছিলেন তার নাম হচ্ছে স্টেফেন মোরান। উনি বলছিলেন যে 2.5%, 0.25% ইন্টারেস্ট রেট কমা উচিত অ্যাট দিস মিটিং। অ্যান্ড হিয়ার ইজ দ্য আদার ওয়ান, অন্য 3 মেম্বার যারা দ্বিমত পোষণ করেছেন, যেটি আপনারা এখন দেখছেন। সো হিয়ার ইজ হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন, কি হয়েছে এটি আমাদেরকে বলছে যে 3 জন মেম্বার এটি সমর্থন করেছেন এই ডিসিশনকে। 3 মেম্বার সাপোর্টেড দ্য ডিসিশন, যাতে ইন্টারেস্ট রেট পরিবর্তন করা না হয়, আপ অর ডাউন ইদার ওয়েতে, অ্যাট দিস মিটিং। ওকে, বুধবারেরটি। হাউএভার তারা এই 4 জনকেও যেই ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছে, ভাষাগত ব্যবহারের একটি ব্যাপার আছে, কারণ এটার পরিমার্জন এবং পরিশোধনের ব্যাপার আছে, এবং বিভিন্নভাবে ব্যবহার করলে বিভিন্ন মানে হয়। সো দে ডিড নট সাপোর্ট দ্য ল্যাঙ্গুয়েজ। তারা এই যেই ভাষাটি ব্যবহার করা হয়েছে এফওএমসি মিটিংয়ের অফিসিয়াল ডকুমেন্টে, স্টেটমেন্টে, সেটিকে তারা সমর্থন করেনি। দ্যাট ফেডারেল রিজার্ভ ইজ লিডিং টুয়ার্ডস, ফেডারেল রিজার্ভ যেখানে ঝুঁকে আছে যেদিকে, সেটি কি ইন্টারেস্ট রেট কাট, অর্থাৎ ভবিষ্যতে তারা ইন্টারেস্ট রেট কমাতে যাচ্ছেন। সো এটিতে তারা, এই ল্যাঙ্গুয়েজটা তারা সমর্থন করছেন না। কেন করছেন না কিছুক্ষণ পরে তুলে দেবো। সো বেসিকলি ফেডারেল রিজার্ভ সিগন্যাল দিচ্ছে দে আর মোস্ট লাইকলি ইন্টারেস্ট রেট কমাতে যাচ্ছেন, দে আর মোস্ট লাইকলি টু কাট ইন্টারেস্ট রেট, কমাতে যাচ্ছেন, তারা ইন্টারেস্ট রেট বাড়াবেন না। এইটা সিগন্যাল পাওয়া গেছে তাদের স্টেটমেন্ট থেকে। এবং এই 3 মেম্বার্স দে ডিড নট ওয়ান্ট দ্যাট সিগন্যাল, তারা চাননি যে আগে ভাগে এই সিগন্যালটা মার্কেটে আসুক, সবাই জানুক। দে ডিড নট ওয়ান্ট দ্যাট সিগন্যাল দেয়ার টু কাট আর মোর লাইকলি দেন ইন্টারেস্ট রেট ইনক্রিজ। কারণ অনেকে বলছে যে অবস্থা তৈরি হচ্ছে ইউএস ইকোনমিতে, তাহলে তার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে ইন্টারেস্ট রেট কমানো তো দূরের কথা, ইন্টারেস্ট রেট বাড়তে পারে। কিন্তু দিস স্টেটমেন্ট আমাদেরকে বলছে যে না, ইন্টারেস্ট রেট বাড়ার সম্ভাবনাটা কম, উইচ ইজ এ গুড সাইন। বাট ওয়াই, কেন আমি সেটি বলবো। সো অনেকেই, some people might that we have it, চিন্তা করতে পারেন অনেকে যে আমার মনে হয় ফেডারেল রিজার্ভ দ্বিধাবিভক্ত বা বিভক্তি আছে সেখানে। বাট পার্সোনালি আমার ওপিনিয়ন হচ্ছে আই ডোন্ট থিঙ্ক সো, আমার মনে হয় না। লাইক আমি এটা নিয়ে খুব বড় কিছু বানাবো না, কারণ পত্রিকা বড় বড় করে লেখা হচ্ছে ব্যাপারে। I will not make a big deal out of it. Okay, the minutes released and it's
লেটস ডাইসেক্ট ইট ফার্দার। আর চলুন এটার বিশ্লেষণটা আমরা করে নিই। সো আমি কিছু হাইলাইট আপনাদের কাছে এখন তুলে দেবো। দ্য ফেডারেল রিজার্ভ প্রেস কনফারেন্স, পাওয়েল, জেরোম পাওয়েল, চেয়ারম্যান অফ দ্য ফেডারেল রিজার্ভ, উনি এটি শুরু করেছেন। ডেফিনেটলি এটা আগে থেকে তৈরি করা তার রিমার্কস আছে, প্রিপেয়ার্ড রিমার্কস। অনেস্টলি আমার কাছে মনে হয়েছে পুরো জিনিসটা তাদের আগে থেকে নির্ধারণ করা আছে। ইটস এ ড্রামা, ইটস এ থিয়েটার, রাইট? সো আমি আপনাদের সময় নষ্ট করবো না। আই এম গোয়িং টু শো ইউ হোয়াট আই ওয়ান্ট টু শো ইউ, এবং তার থেকে আপনারা অনেক কিছু বুঝে যাবেন, কারণ এটি সময় নষ্ট করার মতো একটি ব্যাপার। সো লেটস জাম্প স্ট্রেট টু উনি কি বলেছেন এইসব না করে প্রশ্ন উত্তর পর্ব যেটি আছে সেশন, কারণ এটি 2 ঘন্টা লম্বা হয়েছিল। উইল জাম্প ইন টু দ্য সেশন। ওকে, সো দিস দ্য প্রথম কোয়েশ্চন, মানে প্রশ্নটি হচ্ছে, ওয়াই আর ইউ লিনিং টুয়ার্ডস কাটিং ইন্টারেস্ট রেট? আপনি কেন ঝুঁকে আছেন সেই দিকে যেখানে ইন্টারেস্ট রেট কমানোর ইঙ্গিত দিচ্ছে, যখন আমরা জানি যে রেট অফ ইনফ্লেশন বাড়ছে। সো আপনারা দেখবেন জেরোম পাওয়েল, what he says, the rate of inflation is moving wrong direction. উনি বলছেন যে rate of inflation wrong direction মানে ইনফ্লেশন বাড়ছে, and for that reason উনারা খুব মারাত্মকভাবে কথাবার্তা বলেছেন। they had vigorous discussion, উনি শুনবেন আপনার এই কথা, and basically আপনারা দেখবেন যে তাদের কোনো রাশ নেই to make a decision, কোনো ডিসিশন নেওয়ার ব্যাপারে তাদের এই মুহূর্তে কোনো রাশ নেই। there is a lot of time, বলছেন অনেক সময় আছে আমাদের হাতে নেক্সট মিটিং এর আগে। আর কথা না বলে চলুন ভিডিওটি দেখে নিই। So if I could follow up, the statement today preserves language that has taken on some meaning as it was socialized when the committee was actively lowering rates. Why is that easing bias still ripe, given how different the inflation outlook is now versus a meeting or two ago? And what more would have to happen for it to get evicted? So that was, as you will recall, we had a discussion about that at the last meeting, and we talked about it in the press conference after the March meeting. We had the same today. We had quite a vigorous discussion about that very issue and the guidance, and is it still appropriate, and that kind of thing. And I would say that the number of people on the committee who either could support that language changing to a more neutral stance so that a hike is as likely as a cut. That number has increased over the intermeeting period, and it's easy to see why. I mean, it's a good question, right? You see, inflation has moved up over the interim a bit. Core inflation's 3.2 now, moving, albeit just a little bit, in the wrong direction. And we know that there will be, that there's headline inflation coming out of the Gulf, and we don't know how much that will be. We're going to need to see. So it makes all the sense in the world that people would look at that and we'd have a vigorous discussion about that. You saw that 3 people dissented over the language. I think all of those people agreed with the rate decision. So the majority of the committee did not want to do that, and I didn't think we needed to do it at this meeting. It really was just a question of why do we need to do that now? We have so much to learn. There's so much uncertainty about the path ahead. There doesn't need to be any rush to make that decision now, because what happens in the next 30, 60 days, even by the next meeting, could really change the picture around that language. So, it's a much closer thing on the committee than it was in March, and that makes all the sense in the world, it seems to me. ওকে, মুভিং অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন। আমাদের পরবর্তী যে প্রশ্নটা আছে সেটি হচ্ছে এরকম, যদি জ্বালানি তেলের দাম এরকম হাই থাকে, এরকম উচ্চ পর্যায়ে থাকে নেক্সট মিটিং হওয়া পর্যন্ত, তখনও কি আপনি ইন্টারেস্ট রেট কাটবেন, কমাবেন? তো এটির ব্যাপারে উনি বলছেন, ওকে, পাওয়েল যেরকম ইন দ্য লাস্ট মিটিং, আপনি মনে রাখতে হবে জেরোম পাওয়েলের কিন্তু দিস ইজ দ্য লাস্ট মিটিং অফ ফেডারেল রিজার্ভ অ্যাজ এ চেয়ারম্যান অফ দ্য ফেডারেল রিজার্ভ। সো পাওয়েল বেসিকলি বলেছেন এই ডিসিশনটা রিয়েলি আসলে নেক্সট ফেডারেল রিজার্ভের নেক্সট চেয়ারম্যান যে হবেন, হু ইজ গোয়িং টু বি ক্যাবিন ওয়ার্স, তার উপরে। সো ক্যাবিন ওয়ার্স ইজ নেক্সট ফেড চেয়ারম্যান। They are going to, they're going to count for 1 vote. আপনি মনে রাখবেন উনি আসলো কি, উনি কিন্তু একটা ভোট, কিন্তু 12 জন সদস্য আছেন। বাট আমি যেরকম ইতিপূর্বে বলেছিলাম যে ফেড মেম্বার্স ভোটিং, উনি কিন্তু ভোটিং মেম্বার। ভোটিং মেম্বার সাধারণত একসাথে থাকেন, একসাথে সিদ্ধান্ত নেন, ইউজুয়ালি স্টিক টুগেদার ইন দেয়ার ডিসিশন। সো প্লিজ চলুন দেখে নিই পরবর্তী ভিডিওটি। So Claire Jones, Financial Times. Just going back to this issue of the easing bias. We've now got oil approaching $120 a barrel when it comes to the benchmark
Brent crude. If it stays around those levels 6 weeks from now, what would be your best guess as to whether the easing bias will still be in the statement? Thank you. I wouldn't want to guess. Well, first of all, we're going to have new leadership in all likelihood by then, and new leadership is going to have a very important role to play in that. So I won't be standing here at this podium to answer your question. So I don't know. As I mentioned, that's all I can really say is that we had a great discussion about that today. It's gotten to be a better question in the interim period. We had the discussion. A majority are still on the page of not feeling the need to move to that level, and that's where I am. I get it, though. At a certain point, you would move, and that conceivably could come as soon as the next meeting. ওকে, চলুন পরবর্তী প্রশ্নটি দেখে নিই। আপনারা দেখছেন যে ডু ইন্টারেস্ট রেট নিডস টু গো আপ ইন অর্ডার টু ফাইট ইনফ্লেশন। ইন্টারেস্ট রেট কি বাড়াতে হবে? কারণ কি, ইনফ্লেশন তো বেড়েছে। তো ইনফ্লেশন বাড়লে ফেডারেল রিজার্ভ নর্মালি ইন্টারেস্ট রেট বাড়িয়ে দেন। আপনারা দেখবেন যে পাওয়েল বলছেন there is no rush, there is no hurry to react with higher interest rate. ওকে, চলুন দেখে নিই। Michael McKee from Bloomberg Television and Radio. I'd like to ask you if you could explain a little more or characterize a little more the discussion about the two-sided view and interest rates, because there were some members of the Open Market Committee who've been suggesting that we may need to raise interest rates even absent the war because inflation was not coming down fast enough. Is there any sense that interest rates might have to go up, or was this just a setup to sort of warn people that you're worried about the war impacts? So nobody, the three dissenters and others who could have supported that, and others who were voters and non-voters who preferred it, they all supported the rate decision, right? So people are not saying we need to hike now. It's more a question of, don't we kind of feel that we should be neutral? And what are markets doing? People argue that this is consistent with markets are doing. And again, it's a very fair question, but these changes, it's a form of forward guidance, and you don't want to make them in a way that will be sustained and continue to make sense, and not something you need to take back, fairly quickly. So I think a group of us, including me, didn't feel like we needed to be in a hurry on that markets are not confused about our reaction function. We don't have a problem to solve on that. But the other side of the argument is a good argument, too, as I mentioned. It's a perfectly good argument to be having, good discussion to be having. And it came out the way it came out. ওকে, চলুন পরবর্তী প্রশ্ন হচ্ছে, যদি তেলের দাম বাড়তেই থাকে, রাইজিং অয়েল প্রাইস, তাহলে কোর ইনফ্লেশন, আপনারা জানেন খাদ্য এবং জ্বালানি যেখান থেকে বাদ দেওয়া হয়, এটার এফেক্ট কতখানি পড়বে? How will you see rising oil price and affecting core inflation? Basically, আপনি কি করবেন? What are you going to do about it? So আপনারা দেখবেন যে পাওয়েল তার স্বভাব সুলভ যে উত্তরটি দিয়ে থাকেন, go to answer is take a time and wait and see approach. এবং এটা আমার ইন্টারপ্রিটেশন, আমার অভিমত, আপনারা দেখবেন, আপনারা জানবেন, I don't think, আমার মনে হয় না তাদের কোনো পরিকল্পনা আছে, তারা জানেন না এখন কি করবেন, সিচুয়েশন এমন দাঁড়িয়েছে। চলুন দেখে নিই। In your view as a soon-to-be governor, how do you see the risks of oil prices bleeding into core inflation in coming weeks? Because it seems like the commentary that was coming from particularly some of the Reserve Bank presidents, they were elevated concerns about the bleed into core. And, here we are with three dissents now. What do you see as the prospect of a core inflation? Those prospects are real. Remember, though, and the real thing is we're going to have to wait and see. We're going to need to see. And the good news is we think our policy stance is in a very good place for us to wait and see. We're right kind of at the high end of neutral or perhaps mildly restrictive. The labor market shows more and more signs of stability, whereas inflation is kind of misbehaving. And so maybe a little bit of restriction or the high end of neutral is just the right place to be. So we can wait here and see how things work out before we act. And we'll see how much how much does come through into core. You see it already in airfares, of course, but you may see it in many other places. We just don't know yet, and it's so unknowable because how long will the strait be closed? You can develop any number of scenarios that you want, but we really won't know till we know. So fortunately, we're in a good place to wait and let things develop. ওকে, পরবর্তী প্রশ্ন যেটি আছে সেটি হচ্ছে এরকম, আমরা যদি অন স্ক্রিনে দেখতে পারি, থ্যাংক ইউ।
আর দ্য ইন্টারেস্ট রেট টু লো, ইন্টারেস্ট রেট কি এই মুহূর্তে খুব কম? সো বেসিক্যালি দ্য রিপোর্টার যিনি আছেন উনি বলছেন যে রেট অফ ইনফ্লেশন যেটি আছে এখন, এটি কিন্তু ইরান যুদ্ধ শুরু হওয়ার আগে থেকেই বাড়ছিল। এবং সো আর দ্য ইন্টারেস্ট রেট জাস্ট টু লো এই মুহূর্তে, কারণ ইনফ্লেশন তো অনেক বেড়ে গেছে। সো আপনি দেখবেন যে জেরম পাওয়েল উনি বলছেন যে ইফ দ্য ইন্টারেস্ট রেট ইজ আর টু লো, যদি এটি খুব কম হয়ে থাকে তাহলে ওনারা কী করবেন, ইন্টারেস্ট রেট বাড়িয়ে দিবেন। যদি এটা টু হাই হয়ে থাকে তখন ওনারা এটি কমিয়ে আনবেন। অ্যান্ড আপনি দেখবেন জেরম পাওয়েল উনি বলছেন, উনি বিশ্বাস করেন, হি বিলিভস দ্যাট ইন্টারেস্ট রেট রাইট নাও এই মুহূর্তে যেটি আছে সেটি অ্যাপ্রোপ্রিয়েট। চলুন দেখে নিন। Thank you. Colby Smith with the New York Times. If I could follow up on Mike's question about hikes, are we right to assume that the hawkish outcome for the Fed is still one in which the committee just extends the pause in rate cuts? And to what extent is there a growing sense within the committee that monetary policy really isn't just restrictive at all right now? The economy is holding up relatively well despite this major energy shock. The unemployment rate has ticked lower. Inflation was moving sideways even before the war and is now moving higher. So where is the committee at on that debate? Where we're at is we think our policy rate is in a good place. If we need to hike, we will certainly signal that, and we will certainly do it. And if we need to cut, then if it's appropriate to cut, then we'll signal the opposite. I think because we feel like we're in a good place to move in either direction. Nobody's calling for a hike right now. So it really is going to depend on how things evolve, and that's really where it is. As I mentioned, much closer question this cycle on changing the guidance, but ultimately we did it. ওকে, আমরা পরবর্তী প্রশ্নটি অন স্ক্রিনে যেটি দেখছি সেই প্রশ্নটি হচ্ছে, আপনার মেসেজ কি সাধারণ জনগণের, আমেরিকার সাধারণ জনগণের ব্যাপারে? কারণ কি আমেরিকানস আর সাফারিং, কেন সাফারিং করছে সেটা আপনারা জানেন। দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বাড়ছে, ফ্রম দ্য কনসিকুয়েন্সেস অফ ইনফ্লেশন ওভার পাস্ট ফিউ ইয়ার্স, শুধুমাত্র ইরান যুদ্ধের জন্য গত কয়েক বছর ধরে এরকম হচ্ছে। সো আমি কিছু মতামত এখানে বলতে চাচ্ছিলাম, কিন্তু হোয়াট, আপনারা নিজেরা দেখবেন উনি কি বক্তব্য দিয়েছেন, আমি হয়তো কিছুটা যোগ করবো পরের দিকে। চলুন দেখে নিন। Misbehaving inflation, then. You talked about those 4 big shocks, supply shocks over the past 5 years, and inflation still misbehaving. What's your message to American families who feel like inflation has not been under control for them really since the COVID reopening? We're committed to bring inflation back down to 2% and sustainably. That's our goal, and we'll stick at it until that happens. We keep getting these events keep happening, which keep driving up costs, and the best thing we can do is to use our tools to guide inflation back down to 2%. I think trying to get there really quickly could be very costly in terms of job loss and things like that, but we try to get there over time in a way that does the least damage possible, and our commitment to that is never ending and unshakable. ওকে, উনি যেটি বলেছেন যে হঠাৎ করে যদি ইন্টারেস্ট রেট বাড়িয়ে দেওয়া হয় আনএমপ্লয়মেন্ট তৈরি হবে, এবং ট্রু 1970-তে এরকমই ঘটনা ঘটেছিল ইন দ্য ইউএস, স্পেশালি 1973 যখন আরব কান্ট্রিরা তেল দেওয়া বন্ধ করে দিয়েছিল পশ্চিমা বিশ্ব এবং আমেরিকাকে। আরেকটি বিষয় আরেকদিন সেটি তুলে ধরবো। সো পরবর্তী যে প্রশ্নটা আছে এটা আমার কাছে মনে হচ্ছে যে ওকে, সো ফাইনালি আই স সাম লাফিং ফেসেস এবং ইন্টারেস্টিং কোয়েশ্চেন। সো তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে হোয়াট ইজ ইউর লেগেসি, আপনার লেগেসিটা কি? আপনি তো চলে যাচ্ছেন। সো আমাকে জিজ্ঞাসা করা হলে আমি বলবো যে আমি একটা কথা গত 6 বছর ধরে আমি তাকে কাভার করছি। সো ইনফ্লেশন ট্রানজিটরি, অর্থাৎ ইনফ্লেশন আছে, চলে যাবে, এটা সাময়িক। গত 5 বছর ধরে সেরকমই শুনছি। ওকে, আই অ্যাকচুয়ালি আই এম কাভারিং 6 years 5 years আই এম সিইং দিস গাই, কারণ ওনাকে নিয়োগ দিয়েছিলেন প্রথমবারের প্রেসিডেন্ট ট্রাম্প। ওকে, ফার্স্ট টাইম। ওকে, চলুন দেখে নিই। Thanks, Chair Powell. Christine Romans, NBC News. I want to ask about legacy. When the history books are written, how do you think your stewardship at the Fed will be remembered for the past 8 years? I'm going to just say that that's for someone else to say. I'll give you a mulligan on that. Okay, উনি বলছেন I give you a mulligan on that. What does that mean is গল্ফ যখন খেলেন, প্রেসিডেন্ট ট্রাম্প গল্ফ খেলেন, আপনি একটা শট নিয়েছেন, ভুল হয়েছে, তখন আপনার প্রতিপক্ষ বলছে ঠিক আছে তোমাকে আরেকটা শট নেওয়ার সুযোগ দিলাম, ফ্রি শট, টেক এ ফ্রি শট, অর্থাৎ তোমরা সিদ্ধান্ত নিবে আমি কি আনি। ওকে, এই অংশটা আমি শেষ করব আমার ইন্টারপ্রিটেশন দিয়ে ফেডারেল রিজার্ভের মিটিংয়ে, এবং আমার বিশ্বাস হচ্ছে ফেডারেল রিজার্ভ এই মুহূর্তে
খুব বাজে জায়গায় আছে, দে আর ট্র্যাপড, একটা ট্র্যাপে পড়ে গেছেন। ইটস এ ভেরি ডিফিকাল্ট অবস্থান এখান থেকে কোনো কিছু করা। যদি তারা ইন্টারেস্ট রেট কমান এখান থেকে, তাহলে ইনফ্লেশন বেড়ে যাবে। যদি ইন্টারেস্ট রেট বাড়িয়ে দেন, তাহলে এটা ক্রাশ দ্য ইকোনমি, ইউএস ইকোনমি, মানে ইউএস ইকোনমি মানে দ্য গ্লোবাল এফেক্ট পড়বে এটার। সো উনি বলতে পারেন যে নিউ ফেড চেয়ার যিনি আছেন কেভিন ওয়ার্শ, উনি আসবেন তখন সিদ্ধান্ত নেবেন বলেছেন এখানে এক জায়গায়। বাট দ্য রিয়ালিটি ইজ কেভিন ওয়ার্শ ইজ গোনা ওয়াক ইন টু আ ভেরি ডিফিকাল্ট পজিশন, খুব বাজে অবস্থানে আসবেন, খুব কঠিন অবস্থায়, এবং ওনার উপরে প্রেশার থাকবে প্রেসিডেন্ট ট্রাম্পের ইন্টারেস্ট রেট কমানোর। সো অল আই ক্যান সে কেভিন ওয়ার্শ অ্যান্ড ফেডারেল রিজার্ভ, গুড লাক। সো এটি হবে এই সেকশনের শেষ অংশ। আমরা এখন চলে যাব ইমিগ্রেশনের বেশ কিছু বড় বড় খবর আছে, আমি শুরু করব। সো দ্য ব্রেকিং নিউজটা হচ্ছে এরকম, USCIS অ্যাডজুডিকেশন, অর্থাৎ যেই সিদ্ধান্তগুলো তারা নেন, অ্যাডজুডিকেশন প্রসেস, যত রকম ইমিগ্রেশনের অ্যাডজুডিকেশন আছে সব ইজ অন হোল্ড, অল কেসেস। কেন? ডিউ টু নিউ ভেটিং। তারা বলছেন নতুন যে ভেটিং মানে আপনি মনে করে নেবেন নতুন করে তারা খোঁজ খবর নেবেন, অনুসন্ধান করবেন, চেক করবেন, নিউ ভেটিং। ওকে, সো দিস ইজ দ্য USCIS ফ্যাক্ট দ্যাট USCIS ইজ পজিং। এর কারণে USCIS যা আছে সব রকম ইমিগ্রেশন কেস এই মুহূর্তে পজ করে দিয়েছেন, দ্য পজিং অল কেসেস। সো আমি, বাই দ্য ওয়ে, আমি জাস্ট টু ক্লারিফাই, আমি কিন্তু রেফার করছি না যে 39 ট্রাভেল ব্যান কান্ট্রিজ অ্যান্ড 75 কান্ট্রিজ যাদের ইমিগ্রেশন ভিসা দেওয়া হচ্ছে না, আমি কিন্তু এটা রেফারিং না। আই এম রেফারিং টু এভরিওয়ান এলস। এটি বাদে বাকি সবাই, দেশ এখানে যারা আছেন, বাইরে যারা আছেন, বিভিন্ন কেসে আছেন, ডাজেন্ট ম্যাটার, নন ট্রাভেল ব্যান কান্ট্রিজ। ওকে, সো দিস ইজ ট্রাভেল ব্যান কান্ট্রি তো পড়েই আছে। আমরা কখন জানলাম এই ব্যাপারটিতে, বা আমি কখন জানলাম, এটি হচ্ছে গত পরশু থ্রু আমেরিকান ইমিগ্রেশন লয়ার্স অ্যাসোসিয়েশন, এটা হচ্ছে আইলা অ্যান্ড আদার মেম্বার্স, অন্যান্য মেম্বার যারা আছেন তাদের সাথে আমি রেগুলার কথাবার্তা বলে থাকি, তারাও রিপোর্ট করেছেন বিভিন্ন জায়গায় যে ফ্রম USCIS ফিল্ড অফিসেস এবং অ্যাসাইলাম অফিস থেকে আমরা এই খবরটি পেয়েছি। সো তাদেরকে ইনফর্ম করা হয়েছে যে দ্যাট দ্য কেসেস আর বিং প্লেসড ইন অ্যাডজুডিকেশন হোল্ড, অল কেসেস আর অ্যাডজুডিকেশন হোল্ডে দিয়ে দেওয়া আছে। রিজনটা কি? দ্য রিজন ফর দিস, উইচ ইজ USCIS, বাই দ্য ওয়ে, এটি কিন্তু USCIS এখনো অফিসিয়ালি অ্যানাউন্স করেনি, বাট আপনি জেনে রাখবেন আইলা যখন বলেছে তখন আপনি জানবেন যে দিস ইজ এই ডান ডিয়াল। বাট দ্য রিজন ফর অ্যাডজুডিকেশন হোল্ড কি কারণে? কারণ তারা কি করছেন, নতুন করে ভেটিং করবেন, সবার কেস নতুন করে ওপেন করবেন, পর্যবেক্ষণ করা শুরু করবেন। দ্য ভেটিং স্টেপস অ্যান্ড প্রসিজিওর্স এইটি নতুন করে ইমপ্লিমেন্ট করতে যাচ্ছে অ্যাট USCIS, মিনিং মোর ব্যাকগ্রাউন্ড চেকস হ্যাপেনিং অন অ্যাপ্লিক্যান্টস। যে অ্যাপ্লিক্যান্ট থাকে তাদের আরও ব্যাকগ্রাউন্ড চেক হবে, ঘাবড়ানোর কিছু নেই, আগে আমরা শুনে নিই। সো এটি আই এম রেফারিং টু অ্যাপ্লিকেশন, যেটি আপনারা দেখছেন। অনেকের প্রশ্ন হতে পারে কোন অ্যাপ্লিকেশন, গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন, দুটোতেই। বাট অ্যাকর্ডিং টু আইলা এই অ্যালার্টটি এসেছে বুধবারে। ইয়াস, দিস হোল্ড, এই যে হোল্ডটি আছে আরও ব্যাপক, কুড বি মাচ ব্রডার, যেটা আমরা এখনো পরিষ্কার না, এখনো আমি নিজেও পরিষ্কার না কত ব্যাপক এটির আকার হবে। এটা ইম্প্যাক্টেড, তারা বলছেন ইম্প্যাক্টেড অল USCIS অ্যাডজুডিকেশন প্রসেস, অর্থাৎ যত রকম USCIS ইমিগ্রেশন প্রসেস আছে সব কয়টার এটির ইম্প্যাক্ট পড়বে। সো আইলা রিপোর্টেড দ্যাট অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস কেস, অ্যাসাইলাম, অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস কেস উইচ ইজ গ্রিন কার্ড, অ্যাসাইলাম কেস অ্যান্ড পসিবলি মোর কেস টাইপ, আরও অনেক কেস টাইপ আছে, সো টু স্পিক, আর অল ইম্প্যাক্টেড ইন দিস হোল্ড। সব কিছুর ইম্প্যাক্ট আছে এই হোল্ডের মধ্যে। নাও অ্যাডজুডিকেশন হোল্ড দ্যাট USCIS যেটা অ্যাপ্লাই করছেন, এটা হচ্ছে নন ট্রাভেল ব্যান কান্ট্রি অ্যাপ্লিকেন্টস। ট্রাভেল ব্যান তো আপনার ব্যান্ডই, নন ট্রাভেল ব্যান কান্ট্রি অন্যান্য যারা আছে তাদের প্রতিও, আপনি যদি এখানেও থেকে থাকেন, আপনি যদি ট্রাভেল ব্যানের বাইরে, তখন এটা আপনার প্রতি পড়তে হবে। দিস অ্যানাউন্সমেন্ট, এই যে অ্যানাউন্সমেন্ট এসেছে, অলসো সেইজ, আরও বলছে যে আইলা, যারা এটি জানতে পেরেছেন অবভিয়াসলি সবার আগে, থ্রু ভেরিয়াস ক্রেডিবল সোর্সেস, এই সোর্সগুলো খুব ক্রেডিবল, আমি উল্লেখ করবো না কারণ আই এম নট এন্টাইটেলড টু সে দ্যাট। ওকে, নাও দিস হোল্ড is connected to new security vetting process USCIS, যেটি তারা এটি এফেক্ট অলরেডি বলছেন, ইট ইজ অলরেডি ইন এফেক্ট। ওকে, সেটি এফেক্ট কবে থেকে হয়েছে? এপ্রিলের 27 তারিখ, আজকে হচ্ছে মের 1 তারিখ, আমরা 2 দিন আগের কথা বলছি। ওকে, 3 দিন আগের কথা বলছি। তার মানে হচ্ছে তারা এটি অলরেডি বলবৎ করার পরে
আইলা জানতে পেরেছে, কিন্তু এখনো USCIS কিন্তু অফিসিয়ালি এটা অ্যানাউন্স করেনি। সো দ্যাটস আ বিগ থিং, মনে রাখবেন। বাট প্রসেস শুরু হয়ে গেছে না। দিস নিউ ভেটিং প্রসেস যেটি শুরু হয়েছে, এটির মাধ্যমে উইল রিকোয়ার, প্রয়োজন পড়বে সব মানুষের যারা অ্যাপ্লিকেন্ট আছেন, দ্যাট পিপল যারা পেন্ডিং অ্যাপ্লিকেশন আছে, যাদের এখনো কোনো কিছু অ্যাডজুডিকেশন হয়নি, পেন্ডিং আছে অ্যাপ্লিকেশন, তাদেরকে আবারও ব্যাকগ্রাউন্ড চেক মানে দে হ্যাভ টু গো ব্যাক ইন, তাদেরকে আবার ফেরত যেতে হবে, সাবমিট করতে হবে কি নতুন বায়োমেট্রিক্স। আপনি চিঠি পাবেন, যদি আপনি হয়তো বছর খানেক আগে, বছর দুয়েক আগে দিয়েছেন, নতুন করে আবার একটি পেয়েছেন ফিঙ্গারপ্রিন্ট, আমি আসছি সেই প্রসঙ্গে, ঘাবড়ানোর কারণ নেই, দিস ইজ দ্য রিজন। ওকে, সো আপনাদেরকে যারা পেন্ডিং কেস আছে, আপনাকে যেতে হবে নতুন করে, আবার আপনাকে চিঠি পাবেন, আপনি বায়োমেট্রিক্স দিতে হবে, আবার আরও বেশি করে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। ইভেন দো আপনি যেটি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিয়েছেন বেশ কিছু আগে, FBI রিপোর্ট করছে, আপনার FBI ক্লিয়ারেন্সও চলে আসে, FBI হ্যাজ অলরেডি জেনারেটেড বেসড অন ইউর ফিঙ্গারপ্রিন্টস অন ফাইল, তারপরেও আপনাকে যেতে হবে, বিকজ সুনার অর লেটার আপনি ইমেল পাবেন না, ইমেল অর মেল হোয়াটএভার আপনি যেটি করে রেখেছেন। এই যে নতুন ভেটিং প্রসেস আছে, এইটা সবাইকে বলছে নতুন করে ফিঙ্গারপ্রিন্ট সাবমিট করতে হবে, অ্যান্ড দিস ইজ লাইকলি ইম্প্যাক্ট অন অল পেন্ডিং কেসেস। আমরা শুনছি অনেক পেন্ডিং কেসেস, কিন্তু আমি এটাও শুনেছি যে অল পেন্ডিং কেসেস, কিন্তু এটি কিন্তু এখনো অফিসিয়াল না, বাট ইটস মোর লাইকলি লাইক দ্যাট, উইথ পসিবল এক্সেপশন। একটি মাত্র জায়গায় ব্যতয় হবে বা ব্যতিক্রম থাকবে, সেটা হচ্ছে ন্যাচারালাইজেশন প্রসেস, অর্থাৎ আপনি যখন সিটিজেনশিপের জন্য অ্যাপ্লিকেশন করেছেন সেটি বাদ দিয়ে, যারা অলরেডি স্ক্যাজুয়াল হয়ে গেছেন শপথ নেওয়ার জন্য, এই দুটি পক্ষ বাদ দিয়ে বাকি সবার ক্ষেত্রে প্রযোজ্য হতে যাচ্ছে। সো all pending applications cases, their fingerprint went into the system. আচ্ছা, আরও স্পেসিফিকভাবে বলতে গেলে, আপনার ফিঙ্গারপ্রিন্ট যদি আপনি দিয়ে থাকেন এবং যদি এপ্রিলের 27 তারিখের আগে জমা হয়ে থাকে আপনার ফিঙ্গারপ্রিন্ট, তাহলে তারা আপনাকে বলবে উই নিড মোর ফিঙ্গারপ্রিন্ট অ্যান্ড ইউ হ্যাভ টু কাম ব্যাক, আপনাকে ফেরত আসতে হবে আবার নতুন করে। এপ্রিলের 27 তারিখে আগে যারা জমা দিয়েছেন, সেটি 5 বছর আগে হতে, 2 বছর আগে হতে পারে, 1 মাস আগে হতে পারে, 30 দিন আগে হতে পারে, ডাজন্ট ম্যাটার, which is really alarming. আপনি যদি খেয়াল করে দেখেন, in the new cases they are going to impact this. আচ্ছা, the new কেসের ক্ষেত্রে তো অবশ্যই এটা হবে, নিউ কেসেস, কারণ যে ওল্ড কেসেস আছে, অ্যান্ড ওল্ড কেসেস বলতে আমি বুঝাচ্ছি এপ্রিলের 27 তারিখে আগে যারা সাবমিট করেছেন, তারা এই নিউ কেসেসের কীভাবে ইম্প্যাক্ট হবে। প্রথমত 27 তারিখে আগে যারা জমা দিয়েছেন তাদেরকে তারা ডাকছেন, তাদেরকে তারা নতুন করে ফিঙ্গারপ্রিন্ট নেবেন, তাদের ব্যাপারে খুঁটিনাটি দেখা হবে সব কিছু। যখন এটি শেষ হবে, ওয়ান্স দে আর ফিনিশড উইথ ভেটিং প্রসেস ফর অল দোজ কেসেস, দিস কেসেস যেটা আমি বলছি এপ্রিলের 27 তারিখ আগে, তখন তারা টাচ করবেন দ্য নিউ কেসেস, অর্থাৎ এপ্রিলের 27 তারিখের পরে যারা ফাইল করবেন, দেন দোজ কেসেস উড বি রিকোয়ার্ড, তখন তাদেরকেও আবার নতুন করে তাদের নতুন সাবমিশন করতে হবে ফিঙ্গারপ্রিন্টের ক্ষেত্রে। অর্থাৎ আপনি আশা করতে পারেন ডিলে অ্যান্ড ডিলে অ্যান্ড ডিলে, বাকিটা আমি পরে বলছি। সো ইউ শুড অ্যাওয়্যার দ্যাট ইউর আপনারা অনেকে আছেন আমাদের সাথে যোগাযোগ করেন, আমাদের অ্যানালিসিস প্রোগ্রামে কল করেন বা দ্য ভিউজ প্রোগ্রামে কল করেন, যখন আমাদের সাথে অ্যাটর্নি থাকেন, যে আমি অনেকদিন হয়েছে কোনো পাচ্ছি না কোনো খবর, আমার আপডেট কি হতে পারে, আমি কি কল করবো কিনা। সো আপনি কি পাচ্ছেন, আপনি এক্সপিরিয়েন্স করছেন স্লো ডাউন, আপনি কিছুই বুঝতে পারছেন না সিরিয়াসে, তখন আপনি হয়তো সেই দলের লোক যারা অলরেডি একটা বায়োমেট্রিক্সের চিঠি পেয়ে গেছেন, নোটিস পেয়ে গেছেন, ইউ রিসিভড অ্যানাদার বায়োমেট্রিক্স নোটিস, আপনার কনফিউজ হওয়ার কোনো কারণ নেই। জাস্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট দ্য নিউ বায়োমেট্রিক্স নোটিস যেটি আছে, এটি হচ্ছে কানেকশন হচ্ছে এই নতুন ভেটিং যে প্রসিডিওর তারা শুরু করেছেন, পদক্ষেপ, এটির সাথে কানেক্টেড। ইন অল কেসেস অন হোল্ড দে কুড বি কালেক্টেড মোর ফিঙ্গারপ্রিন্ট, যা আপনার যদি কেস কোনো রকম আগে বাড়ছে না, এগুলো হোল্ডে পড়ে গেছে, তখন আপনি মনে করবেন আপনাকে ডাকবে, আজকে হোক না কালকে হোক ডাকবে, আপনাকে ফিঙ্গারপ্রিন্ট নিতে হবে অন ইন্ডিভিজুয়ালস, সবার ক্ষেত্রে, রাইট। সো হোয়াট উই ডু নট নো, আমরা যেটা জানি না কোয়াইট ইয়েট, এখন আমরা কিছু অনুমান করতে পারছি, বাট আমরা যেটি জানি না এখন পর্যন্ত, যে উই ডোন্ট নো ইফ দিস বায়োমেট্রিক, এই বায়োমেট্রিক যে আছে ভেটিং উইল বি মোর এক্সপ্যান্ডেড, এটিকে আরও বৃদ্ধায়ন করা হবে কিনা অন্যান্য ক্ষেত্রে, এটি আমরা এখনো পরিষ্কার না। So what we don't know is that if the biometrics and vetting will be more expanded, and what currently যেটি অলরেডি করা হচ্ছে তার চেয়েও ব্যাপক কিছু হতে যাচ্ছে কিনা আমরা এখনো শিওর না। উই আর ওয়েটিং, আমি এখনো অপেক্ষা করছি, আই এম শিওর অন্যান্য লয়ার যারা দেখছেন তারা অপেক্ষা করছেন সেম জিনিসের জন্য, দ্য USCIS টু ইস্যু দ্য স্টেটমেন্ট, তারা যখন এটা অফিসিয়াল ইস্যু দিবেন তখন আমরা আরও ভালো করে বুঝতে পারবো হোয়াট ইজ কামিং।
হোয়াট ইজ কামিং, কি আসছে সামনে। ওকে, সো এটি হচ্ছে আনঅফিসিয়ালি লিক হয়ে যাওয়ার খবর, যেটি বড় বড় যে নন প্রফিট সংস্থাগুলো আছে, লয়ার্স অ্যাসোসিয়েশন, তারা পেয়েছেন। আইলা ইজ ওয়ান অফ দ্য লিডিং ওয়ান। ওকে, সেকেন্ড, দ্বিতীয়টি হচ্ছে অ্যাম্বাসি প্রসেস। আপনি যখনই শুনবেন অ্যাম্বাসি প্রসেস, এটি হচ্ছে দেশের বাইরে, আমেরিকার বাইরে। সো হোয়াট ইজ হ্যাপেনিং ইন কনসুলেট অ্যাক্রস দ্য গ্লোব, বিশ্বের বিভিন্ন জায়গায়। এই মুহূর্তে ইউএস স্টেট ডিপার্টমেন্ট, তারা নতুন ডাইরেক্টিভ পাঠিয়েছেন অ্যাক্রস দ্য গ্লোব, বিশ্বের সব অ্যাম্বাসিতে তাদেরকে ইনফর্ম করা হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে নাও তাদেরকে 2টি কোয়েশ্চেন ইনকর্পোরেট অন্তর্ভুক্ত করতে হবে যে কোনো ইন্টারভিউ ক্ষেত্রে, নন ইমিগ্রেন্ট ভিসা, অর্থাৎ ইমিগ্রেন্ট না, নন ইমিগ্রেন্ট ভিসার ক্ষেত্রে। ওকে, যেটা আপনারা দেখছেন অন স্ক্রিনে। ওকে, যারা আমেরিকাতে আসবেন স্টুডেন্ট হিসাবে, অন্যান্য হিসাবে। ওকে, সো নাম্বার 1, ইউ হ্যাভ দুটি প্রশ্ন, স্টুডেন্ট, বিজনেস, টুরিস্ট, ডাজন্ট ম্যাটার, রাইট? প্রথম প্রশ্ন হচ্ছে, হ্যাভ ইউ এক্সপিরিয়েন্স হার্ম অর মিসট্রিটমেন্ট ইন ইউর কান্ট্রি? আপনার দেশে আপনি ক্ষতির মুখে, ভীতির মুখে আছেন কিনা, ক্ষতি হয়েছে কিনা, ধুমকির মুখে আছেন কিনা, অফ এ কান্ট্রি অফ ন্যাশনালিটি, আপনি যেখানে বাস করছেন। দেন দ্য সেকেন্ড ওয়ান, আপনি কি মনে করেন যে আপনি যদি ফেরত আসেন এই দেশে, তাহলে আপনি ধুমকির মুখে, মিসট্রিটমেন্টের মুখে পড়বেন যদি ইফ ইউ রিটার্ন টু ইউর কান্ট্রি অফ ন্যাশনালিটি, অর্থাৎ আপনি এখানে আসলে আপনার জীবনের হুমকি আছে কিনা, সোজা কথা। ওকে, সো এটি আসছে এপ্রিলের 28 তারিখে ডাইরেক্টিভ স্টেট ডিপার্টমেন্ট ইস্যুড করেছে এবং তারা পোস্টও করেছে এবং তারা বলছেন যে অল দ্য অ্যাম্বাসি যারা আছে বিভিন্ন জায়গায় কাউন্সিলের প্রসেস, তারা যাতে ইউ হ্যাভ টু অ্যাড দিস নিউ স্ক্রিনিং কোয়েশ্চেনে, আপনি তাদেরকে সবাইকে এই প্রশ্ন দুটি অ্যাড করতে হবে যখন তারা ইন্টারভিউ নেবেন অথবা DI 160 ফর্ম ফিল আপ করবেন। নাও দিস 2 নিউ স্ক্রিনিং কোয়েশ্চেন্স ফর নন ইমিগ্রেন্ট ভিসা অ্যাপ্লিকেন্টস, মনে রাখবেন, all individual answer and if individuals answer যদি ওকে, সো নন ইমিগ্রেন্টদের জন্য এখন আপনি গিয়েছেন ভিসার জন্য, আপনি বলছেন ইউ নো হোয়াট, ইফ আই অ্যান্সার ইয়েস, কি হবে যদি কোনো ব্যক্তি ইয়েস অ্যান্সার করেন? সো টু আইদার ওয়ান অফ দ্য কোয়েশ্চেন, দুইটা প্রশ্ন যেটাতে আপনি ইয়েস বলবেন, মোস্ট লাইকলি আপনার ভিসার সাথে সাথে ডিনাই হয়ে যাবে অ্যাজ এ ভিজিটর, অ্যাজ এ টুরিস্ট অর এ বিজনেসম্যান। আপনি যদি ভয়ভীতি থাকে দেশে ফেরত আসার ব্যাপারে, আপনি এখনও ভয়ভীতির মধ্যে আছেন, ইফ ইউ সে ইয়েস, আপনার ভিসার সাথে সাথে ক্যান্সেল। নাও হোয়াট ইজ হ্যাপনিং হিয়ার, কি হচ্ছে আসলে এখানে? সার্টেনলি আমরা জানি তারা কি করছেন, অ্যাসাইলাম প্রসেসকে স্কুইজ করে কোণঠাসা করে নিয়ে আসছেন। দেয়ার আর মেনি অ্যাপ্লিকেন্টস, আপনারা জানেন অনেক অ্যাপ্লিকেন্টস আছেন ফর অ্যাসাইলাম, যারা আমেরিকাতে আসেন বিভিন্ন ভিসার মাধ্যমে থ্রু ভিসা প্রসেস, অ্যান্ড তারপর তারা অ্যাসাইলাম করেন কোনো একটি সময়। সো দ্য অ্যাডমিনিস্ট্রেশন যারা আছেন তারা করছেন কি, তারা এই স্টেপের আপনার থেকে আরেক স্টেপ আগে নিয়ে রাখছেন। দে আর গেটিং অ্যাহেড অফ দিস প্রসেস। কিভাবে আপনাকে সে বাধ্য করছে 2টি প্রশ্নের উত্তর, অ্যান্সার দিস কোয়েশ্চেন, অ্যান্ড যদি আপনি অ্যান্সার নো করেন, আপনি ভিসা পেয়ে গেলেন, আপনি সৌভাগ্যবান বা আপনি পেয়ে গেছেন, আপনি লাকি। যদি নো কোয়েশ্চেন করছেন, আপনি করে টিক মার্ক দিয়েছেন অর হোয়াট এভার দ্যাট ইজ, হ্যাঁ, এবং আপনার ভিসা অ্যাপ্রুভ হয়ে গেছে এবং আপনি চলে আসলেন আমেরিকাতে, দেন তার কিছুদিন পর আপনি অ্যাসাইলাম ফাইল করলেন, ওয়েল তখন হবে ইটস এ ভেরি ইজি ডিনায়াল অফ দ্য অ্যাসাইলাম কেস। কেন? বিকজ মিসরিপ্রেজেন্টেশন, আপনি ইচ্ছাকৃতভাবে মিথ্যে কথা বলেছেন। দে হ্যাভ ক্লিয়ারলি সেড দ্যাট আপনি ক্লিয়ারলি বলেছেন যে দে হ্যাভ নো হার্ম, আপনার কোনো হার্ম নেই আপনার নিজের দেশে, এবং এখন আপনি বলছেন হার্ম আছে, সো ইটস আপনি বলছেন যে আপনি ইউ উইল বি মিসট্রিটেড, অথবা ফিয়ার অফ হার্ম অর মিসট্রিটমেন্ট ইন ইউর ওন কান্ট্রি, অ্যান্ড আপনি যদি রিটার্ন যান দ্য কান্ট্রি অফ ন্যাশনালিটি, সো দিস উইল ইম্প্যাক্ট বিভিন্ন মানুষের ক্ষেত্রে যারা অ্যাসাইলাম সিক করবেন, আসার পরে অ্যাসাইলামের আবেদন করবেন ইন দ্য US. সো দিস ইজ অ্যাকচুয়ালি ভেরি বিগ অ্যান্ড হিউজ নিউজ। ওকে, নাও দ্য এম্বাসি প্রসেস ওভার নেক্সট ফিউ মান্থস, আগামী কয়েক মাসের মধ্যে আমি মনে করি আরও বেশি নিউজ আমরা পাবো, আরও বেশি খবর আমাদের কাছে আসবে, অ্যান্ড আদার পিপল যারা রিপোর্ট করছেন অন দিস ইমিগ্রেশন, অ্যাবাউট মোর চেঞ্জেস অ্যাট দ্য এম্বাসি লেভেল। সো তারা কি করছেন, দে আর ট্রাইং টু স্লো ডাউন দ্য ইমিগ্রেশন। তাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে স্লো ডাউন ইমিগ্রেশন,
যদি বন্ধ করতে না পারি স্লো ডাউন করে দিব। দে আর ট্রাইং টু স্লো ইট ডাউন। লিগাল প্রসেস আপনি খেয়াল করে দেখবেন, লিগাল প্রসেস কিন্তু তারা শুরু করে দিয়েছেন অলরেডি। লিগাল যে ইমিগ্রেশন আছে সেটিও একেবারে স্লো করে নিয়ে আসছেন। সো দ্য লিগাল প্রসেস অফ ব্রিঙ্গিং পিপল ইন দ্য ইউনাইটেড স্টেটস অ্যাজ বোথ, সাথে সাথে তারা এটি যোগ করছেন ভিজিটার্স অ্যান্ড গ্রিন কার্ড হোল্ডারদের। সো দ্য নেক্সট বিগ পুশ, সবচেয়ে বড় পুশ যেটি হবে সার্টেনলি নিশ্চিতভাবে, সেটি হচ্ছে পাবলিক চার্জ। It's going to be on the public charge side for the embassies. এখানে না, এখানে তো বলবৎ করেছেন তারা, এম্বাসিতে হবে সবচেয়ে বেশি। ওকে, তার মাধ্যমে তারা অ্যাপ্লিকেশন কোনটা বাদ দিবেন, কোনটা এলিজিবল করবেন, একদম তারা একেবারেই হাতে নাতে করবেন সেটি। ওকে, they will weed out the lot of applications from the being eligible to come through the green card process, যারা গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করছেন বিভিন্ন ইমিগ্রেন্ট ভিসার মাধ্যমে, ওখান থেকে বাদ দিয়ে দিবে তারা। And then on the green card process here in the United States, আমেরিকার ভিতরে যারা অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের মধ্যে যাচ্ছেন, and I think the next big push তাদের জন্য হবে দুটা জিনিস, পাবলিক চার্জ, কিন্তু ওইটির একটি সমাধানও আছে, হয়তো আমরা আরেকদিন আলাপ করব। এর সাথে যেটি আছে, আপনাকে প্রমাণ করতে হবে যে শুধুমাত্র পাবলিক চার্জ নয়, আপনাকে প্রমাণ করতে হবে আপনি সেলফ সাফিসিয়েন্ট, আপনি চলে পড়ে খেতে পারেন, আপনি করছেন। সো দিস ইজ আ বিগ থিং। এবং আরেকটি ব্যাপার আছে যেটা অনস্ক্রিনে আমি একটু দেখাতে চাই। ওকে, সো দিস ইজ যেটি আছে, এটি অনেকেই দেখেছেন, এটি হচ্ছে ওয়ার্ক পারমিটের ব্যাপারে অনেক প্রশ্ন আসছে। তো ওয়ার্ক পারমিটের ব্যাপারটা হচ্ছে ইটস এ গুড নিউজ ইন দ্য লাটার ওয়েজ। যদি আপনার 5 বছরের ওয়ার্ক পারমিট থেকে থাকে, আপনি যখন রিনিউ করবেন আপনি 5 বছর এটি পাবেন বলে আমরা জানতে পারছি, বুঝতে পারছি, এটি একটি ব্যাপার। যদি 100 এবং কিছু কিছু ক্ষেত্রে আপনি যদি যখন অ্যাপ্লাই করেছেন আপনি পাননি, 180 দিন পর্যন্ত অটোমেটিক এক্সটেনশন থাকবে আপনার কার্ডের। ওকে, দ্যাটস ওয়ান থিং। এটা হচ্ছে এই ব্যাপারে। গ্রিন কার্ডের ব্যাপারে আপনার অনেক কিছু পরিবর্তন আসছে। আপনার ইনকাম ট্যাক্স যেটি আছে, ইনকাম এটি আপনাকে জমা দিতে হবে। এর সাথে আপনার ক্রেডিট হিস্ট্রি জমা দিতে হবে, গত 24 মাসের ক্রেডিট হিস্ট্রি জমা দিতে হবে। যদি আপনাকে কেউ স্পন্সর করে থাকেন, তার ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে, যিনি স্পন্সর হবেন, তার ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে, এবং তারও ক্রেডিট চেক করা হবে 24 মাসের। এবং আগামী কিছুদিনের মধ্যে এই সমস্ত যে হ্যান্ড রিটার্ন ফর্ম আছে সব চলে যাবে। ইটস গোনা বি অল ডিজিটাল প্রসেস। ওকে, সো অপারেশন প্যারিস সম্প্রসারণ আছে, এটি হচ্ছে যে কিছুক্ষণ আগে বললাম ব্যাকগ্রাউন্ড চেক, কাজে আমি এটি যাব না। ফাইনাল অ্যাকশন ডেট হচ্ছে যারা এমপ্লয়মেন্টের মাধ্যমে গ্রিন কার্ড পেয়ে থাকেন, আগে তারা ডেট অফ ফাইলিং ইউজ করতেন, এখন ফাইনাল অ্যাকশন ডেট ব্যবহার করুন। তার অর্থ হচ্ছে সিম্পলি আপনার ওয়েট করার টাইম আরও দীর্ঘায়িত হলো। ওকে, চলে যাব এখন নিউ ইয়র্ক সিটির ব্যাপারে। দিস ইজ আ বিগ থিং যারা নিউ ইয়র্ক সিটিতে আছেন। ওকে, আমি অন স্ক্রিনে দেখতে যাচ্ছি যেটি আপনারা দেখছেন, নিয়ারলি 8,000 নিউ ইয়র্ক সিটি হাউস হোল্ড যারা আছেন তারা কিন্তু রেন্টাল এইড যেটি আছে ফেডারেল প্রোগ্রাম, এটি হারাতে যাচ্ছেন, কারণ এর অর্থ শেষ হচ্ছে। সো ন্যাশনাল এমার্জেন্সি ভাউচার প্রোগ্রাম, অ্যানাদার ওয়ার্ড, সেকশন 8, ওকে, যেটি শুরু হয়েছিল কোভিড-19 প্যান্ডামিকের সময় 2021 সালে, যাতে ভালনারেবল ফ্যামিলি যারা আছেন, খুব বিপদে আছেন, তারা যাতে এভিকশন না হয়ে যান, উচ্ছেদ না হয়ে যান বাসা থেকে, তাদের রেন্ট পে করা হতো। ওকে, যারা স্পেশালি রেন্ট পে করতে পারছিলেন না, কাজের জন্য না যাওয়ার জন্য, বয়স্ক হওয়ার জন্য, অনেক কারণে, রাইট? সো ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন একটি ফান্ড আছে, গত বছর তারা অ্যানাউন্স করেছেন যে এই ফান্ডটিতে সেই সময়ে জমা হয়েছিল $5 বিলিয়ন। তারা এই গত বছর শেষের দিকে অ্যানাউন্স করেছেন, এবং আমরা এখন আবার নতুন করে শুনতে পাচ্ছি যে এই $5 বিলিয়ন যে প্রোগ্রামটি আছে এটি ডিপ্লিটেড, অর্থাৎ শেষের দিকে আছে, আর 2-1 মাস বা 3 মাসের মতো তাদের কাছে ফান্ড আছে। মনে রাখবেন সেকশন 8 কিন্তু ফেডারেল ফান্ডেড প্রোগ্রাম। ওকে, সো এবং তাদের কোনো পরিকল্পনা নেই এটিকে পুনরায় এই তহবিলটাকে ভরা। সো দে হ্যাভ নো প্ল্যানস টু রিপ্লেনিশ দিস অফার নাও। So New York City Public Housing Authority যেটি আছে, which administers some of the emergency voucher, তারা ইমেল পাঠানো শুরু করেছেন ভাউচার হোল্ডার যারা আছেন এবং তাদের যে ল্যান্ডলর্ড থাকেন তাদের দুজনকে, তাদেরকে ইনফর্ম করছেন যে তারা চোখ কান যাতে খোলা রাখেন ফর মোর ইনফরমেশন ইন দ্য কামিং উইকস, রাইট? সো নাও দেখি, অ্যাকর্ডিং টু দ্য ডাটা, যে তথ্য আমরা জেনেছি এই পর্যন্ত, এই তথ্য আমাদেরকে বলছে যে এটা রিস্ক কাদের উপরে সবচেয়ে বেশি। এখানে হাই কনসেন্ট্রেশন রিস্ক হচ্ছে কয়েকটি জায়গায়। বাই দ্য ওয়ে, পুরো আমেরিকার মধ্যে নিউ ইয়র্ক সিটি হচ্ছে সবচেয়ে বেশি ভাউচার পেয়ে থাকে সেকশন 8-এর। আমি নিজে যখন দেখলাম চোখে তথ্যটি, আমার কাছে খুব সারপ্রাইজিং মনে হয়েছে, বাট দিস ইজ ট্রু। ওকে, সবচেয়ে বেশি এটি সুবিধা পেয়ে থাকেন বা নিচ্ছেন তার হচ্ছে ব্রঙ্কসের লোক। ওকে,
সো রেন্টার্স থ্রু ব্রঙ্কস, স্ট্যাটেন আইল্যান্ডের নর্থ শোর এরিয়াতে, আর কুইন্সের ফার রকওয়ে, ওকে, ফার রকওয়ে ইন কুইন্স এবং সেন্ট্রাল ব্রুকলিন, এখানে হচ্ছে সবচেয়ে বেশি, বাট ব্রঙ্কস সবার আগে, আমি নাম্বারটা আর বললাম না, ব্রঙ্কস সবার আগে, ওকে। আমরা যোগাযোগ করেছিলাম নাইচার কাছে, আমি জানতে চাইছিলাম যে মানে এটার তারা কোনো ব্যবস্থা নিচ্ছে কি না, এবং এটা কবে নাগাদ অ্যাকচুয়ালি শেষ হয়ে যাচ্ছে এবং তারপরে কিছু হবে না। সো নাইচা কারেন্টলি এই মুহূর্তে তারা অল্টারনেটিভ অপশন দেখার চেষ্টা করছেন ফর ফান্ডিং প্রোগ্রাম, তারা কোনোভাবে চেষ্টা করছেন যে তারা এটাকে ফান্ড করতে পারেন কিনা। এজেন্সি চিফ আছেন, ওনার নাম হচ্ছে লিসা বোভা হাইট, রাইট, হিয়াট। উনি বলছেন যে গত বৃহস্পতিবারে কথা হয়েছিল, সো উনি বলছেন যে তারা বাজেট কাউন্সিলের বাজেট হিয়ারিং আছে, ওখানে তারা কথা বলছেন। রাইট নাও যেটি নিউ ইয়র্ক সিটির যে বাজেটটি আছে এই হাউজিং খাতে, ভাউচার টাচার, নিউ ইয়র্ক স্টেট ফান্ডিং প্রোগ্রাম যেগুলো আছে, সেখানে $50 মিলিয়ন বরাদ্দ ছিল এতদিন, সেটা এবার বাড়িয়ে প্রস্তাবনা করা হয়েছে $250 মিলিয়ন। সো 50 মিলিয়ন থেকে 250 মিলিয়ন বিগ, বাট ফেডারেল প্রোগ্রাম তো থাকছে না। সো প্রশ্ন ছিল কবে নাগাদ এটা শেষ হয়ে যাচ্ছে। এই বছরের শেষ নাগাদ আপনারা হয়তো ইউর লুকিং অ্যাট 3 মান্থস হার্ডলি অর 4 মান্থস সর্বোচ্চ, এরপরে এটির ফান্ড থাকবে না। আমি জানি এটা খুব মর্মান্তিক একটি রিপোর্ট, বাট ইটস আ ফ্যাক্ট। সো যাতে আপনি এখন জানেন এবং পদক্ষেপ নিতে পারেন, এবং নিউ ইয়র্ক স্টেটে যারা আছেন, নিউ ইয়র্ক স্টেটের যে আপনার অ্যাসেম্বলি ম্যান আছেন, সিটি কাউন্সিল ম্যান আছেন, অথবা গভর্নর্স অফিস, আপনারা যোগাযোগ করতে পারেন যারা আপনাদেরকে রিপ্রেজেন্ট করতে পারেন, দেখবেন যে ওখানে কি হতে যাচ্ছে। এই ছিল এখনকার মতো, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।